বিজেপির বিরুদ্ধে যেই কথা বলবে তাকেই বলা হবে সে দাঙ্গা ছড়াচ্ছে, তাকেই বলা হবে অ্যান্টি ন্যাশনাল। এটা নতুন। বারুইপুর ঘটনায় মানুষকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার বাম নেতা লাহেক আলী। ইন্দ্রজিৎ খুনের দায়ও চাপানো হচ্ছে তার উপরে। বলা হচ্ছে তারই উস্কানিমূলক বার্তার জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে ইন্দ্রজিৎকে মেরেছে। এদিকে লাহেক আলী সহ বাকি সিপিএম নেতারা অস্বীকার করেছে এই অভিযোগ। তবে খতিয়ে দেখলে বোঝা যাবে এখন যে কোনো ঘটনাতে বিক্ষোভ করতে কিন্তু দেখা যাচ্ছে, শক্ত বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সিপিএমকেই। সিপিএম বরাবরই বিক্ষোভবাদী প্রকৃতির। সেই পুরনো অভ্যেস থেকে কি তাদের এসব ঘটনার বিরুদ্ধে বিক্ষোভে নামা, নাকি নিতান্তই 2029-এ বিজেপি সিপিএম এর একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবস্থান তৈরি করার নেট প্র্যাকটিস চলছে? এই মন্তব্যের কারণ কিন্তু রয়েছেই, কারণ মুর্শিদাবাদে হরগোবিন্দ ও চন্দন দাসের হত্যার সময় তো দেখতে পাওয়া যায়নি বামেদের, এমনকি দেখতে পাওয়া যায়নি মোথাবাড়িতে 7 জন মানুষ খুন হওয়ার সময়ও। তাহলে এখন কেন? যেহেতু নিপীড়িতা একজন মুসলিম, তাই? এই নিয়ে কি বললেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, শুনে নিন। বারুইপুর ঘটনায় লায়েক আলী, সিপিআইএম নেতা লায়েক আলীর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ আনেন সুশোভন রায় এবং আজ উনি তার জন্য গ্রেফতার হন। আমার প্রশ্ন আপনাকে, যে ঘটনাটি ঘটেছে সেটা তো ডেফিনেটলি পৈশাচিক একটা ঘটনা ঘটেছে, কিন্তু এইখানে সিপিআইএম নেতা লায়েক আলী হঠাৎ করে মানুষজনের মাঝখানে পৌঁছে গিয়ে বিক্ষোভটাকে আরো বাড়িয়ে রেল লাইন অবরোধ করে রেল উপড়ে ফেলে কেন করলো? সিপিআইএম এর এখানে কি ভুল? দেখুন, প্রথম কথাই আপনাকে আমি বলি, আজকে যদি বারুইপুর কাণ্ডে সিপিএম বা লায়েক আলী বা যারা যারা সিপিএম এর ওখানে কর্মী নেতৃত্ব যদি এই আন্দোলনটা না করতো, তাহলে এই ঘটনাও আমাদের সম্মুখীন আসতো না। এই ঘটনাটাও একটা ঘটনা হিসেবে চাপা পড়ে যেত। এই আন্দোলনটা হয়েছে বলে ঘটনাটা সবার সামনে এসছে, এই জন্যই এরা। আর দেখুন, এটা নতুন কিছু না। বিজেপির বিরুদ্ধে যেই কথা বলবে তাকেই বলা হবে সে দাঙ্গা ছড়াচ্ছে, তাকেই বলা হবে অ্যান্টি ন্যাশনাল। এটা নতুন। এবং এই লায়েক আলী যদি মানে কোনো দোষ করতো না, উনি অ্যান্টিসিপেটরি বেল নিতেন, পালিয়ে যেতেন। উনি বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন, আমি অন্যায় করিনি, আমি মানুষের স্বার্থে লড়াই করেছি, মানুষের জন্য জেলে যাব, এবং আজ না হোক কাল উনি জেল থেকে ছাড়াও পাবেন, বেলও পাবেন। আজকে পাবেন না, 2 দিন পরে পাবেন, 3 দিন পরে পাবেন। আর 27টা ধারা দিয়েছে, একটা ধারাও এর সঙ্গে মানে সাস্টেনেবল না। আর এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু মানে নিজেদের যারা মনে বলে যে আমরা নিরপেক্ষ মিডিয়া, কিছু এরকম মিডিয়া আছে যারা বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে, তাদের চাপে আজকে লায়েক আলী যে আন্দোলন করেছিল, যার জন্য এই বারুইপুরের ঘটনা সামনে এসেছে, তার জন্য উনি গ্রেপ্তার। কিন্তু সুদীপ্তদা, আপনি কি এটা জাস্টিফাই করতে পারেন যে শান্তনু বলে একটি ছেলে তার ঘর বাড়ি ভেঙে দেওয়া, আম, আহ, প্রসেনজিৎ বিশ্বাসকে চপার দিয়ে মেরে ফেলা, এইগুলো কি ঠিক হয়েছিল? মানে বিক্ষোভের মাঝেও দেখুন, কি? কখনোই মব লিঞ্চিং ঠিক না, কখনোই না। কোনো মানে কোনো পরিস্থিতিতেই ঠিক না, কোনো পরিস্থিতিতেই এনকাউন্টার ঠিক না। কিন্তু এর দায়িত্বটা কার? এই দায়িত্বটা পুলিশের। পুলিশ যদি আজকে ব্যবস্থা নিত সঠিক সময়, যেটা অভিযোগ হচ্ছে যে পুলিশ ব্যবস্থা নেয়নি, পুলিশ অ্যারেস্ট করেছিল, তারপরে বিজেপির মন্ডল সভাপতির চাপে নাকি পুলিশ ছেড়ে দিয়েছে, এই অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই সব ঘটনা ঘটেছে। পুলিশ যদি প্রপার ব্যবস্থা নিত তাহলে হয়তো এই ঘটনাই ঘটতো না। তবে আবারও বলবো, যে কোনো মব লিঞ্চিং সাপোর্ট করা যায় না। সভ্য সমাজে মব লিঞ্চিং মানে পারমিসেবল না, এনকাউন্টার পারমিসেবল না। পুলিশের দায়িত্ব ছিল সেটাকে আটকানো, পুলিশের এটা ফেইলিউর। আর এই যে মব লিঞ্চিং তো কোনো জায়গাতে প্রমাণিত না যেটা লায়েক আলী করিয়েছে। যদি আজকে ডিম ছোড়াটাও হয় জনরোষ, তাহলে একজন বাচ্চা মেয়ে যাকে রেপ করা হয়েছে সেটা জনরোষ হতে পারে, কিন্তু জনরোষকে সামাল দেওয়ার দায়িত্ব কিন্তু পুলিশের। আজকে পুলিশ যদি তার কাজ করতো তাহলে কিন্তু এই মব লিঞ্চিংটা হতো না। কিন্তু সুদীপ্তদা বলছে তো পুলিশ 8 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিল, এমনকি নির্যাতিতার বাবা নিজে বলছেন যে আপনারা শান্ত হন, পুলিশ পৌঁছে গেছে। এবং আমার মানে
সংবাদ মাধ্যমে ইন্টারভিউতেও বলেছে বারবার যে পুলিশ সময় মতন পৌঁছে গেছিল। যদি সময় মতন পৌঁছে গিয়েও থাকে এবং ৩ ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতারও করে থাকে, তাহলে হঠাৎ করে লায়েক আলীর ওখানে এত উস্কানিমূলক আ আ আ পদক্ষেপ নেওয়ার কি দরকার ছিল? এই যে আপনি বলছেন লায়েক আলী উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে কোথায়? এই যে বলা হচ্ছে এটা, আজকে লায়েক আলীর নামটা লায়েক আলী বলেই বলা হচ্ছে উনি উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছেন। ঠিক আছে? এটা যদি কোনো ব্যানার্জি, মুখার্জি, ঘোষ হতো তাহলে তো বলা হতো না তারা এরকম উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে। এইটা বলা হয়েছে উনার ধর্ম দেখে উনি উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে। আর যেহেতু মব লিঞ্চিং এ একটা মোস্ট আনফরচুনেট ঘটনা ঘটেছে, একজন নাগরিক মারা গেছে যেটা কখনোই মানে গ্রহণযোগ্য না, পারমিসিবল না। তাই জন্য আজকে এটা বলা হচ্ছে। কোথায় দেখা গেছে যে লাইক আলী করেছে? একটা আন্দোলন হয়েছে, জনগণের আন্দোলন হচ্ছে, লোকাল মানুষরা আন্দোলন করেছেন কারণ একটা নাবালিকার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে খুবই নিন্দনীয়, কুৎসিত ঘটনা এবং অভিযোগ উঠেছে যে পুলিশ নাকি অভিযুক্তকে ছেড়ে দিয়েছে। সেই নিয়েই তো আজকে এই আন্দোলন। সুচিত্রা, মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসদের হত্যা করা হয়েছিল তখন সিপিআইএম কেন আসেনি? তখন সিপিআইএম কেন বিক্ষোভ দেখায়নি? এই যে আপনাকে বলছি, আপনি বললেন সিপিআইএম আসেনি। দেখবেন সমস্ত মিডিয়াতে আছে হুম। সেই সময় সিপিআইএম এর মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জিরা কিন্তু ওনার বাড়িতে গিয়ে হুম। ওনাদের বাড়ির লোকের পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন। হুম। এই যে বলছেন আসেননি, হুম। এই যে বলছেন মিছিল করেননি, হুম। দেখবেন ওনাদের বাড়িতে গিয়ে বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেছে এবং এটা আমি বলছি না, এটা সমস্ত মিডিয়াতেই এটা বেরিয়েছে। হুম। হুম। মোথাবাড়িতেও আমি যদিও মানে মোথাবাড়িতেও যখন ৭ জন বিচারকের ওপর হামলা হয় তখনও কিন্তু সিপিআইএম ওখানে গিয়ে দাঁড়ায়নি প্রোটেস্ট করার জন্য। দেখুন, যখন মোথাবাড়ির বিচারকদের ওপর হামলা হয় তখন এই হামলার নিন্দা সিপিআইএম এর রাজ্য কমিটি থেকে করা হয়েছে এবং সেটা প্রেস বিবৃতিতেই করা হয়েছে। হুম। আম, এটার সাথে এটা জড়িত, যেহেতু আমরা সিপিআইএম নিয়ে কথা বলছিলাম, শঙ্কু পান্ডে এবং শঙ্কর ঘোষ ডিমান্ড করছে বাংলায় সিপিএম কে ব্যান করে দিতে। এটা কি আদৌ আইনত পসিবল? দেখুন, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, তারা আইন কাজ করে না। এখানে মানে আইনের শাসন তো চলছে না। ব্যান করার ক্ষমতা থাকলে ব্যান করে দেখুক, তারপর আমরাও দেখবো। শুধু তার আগে বলবো, যেসব আপনি বললেন শঙ্কর ঘোষ, মানে যিনি এখন মন্ত্রী শঙ্কর ঘোষ, আমি যতদূর জানতাম উনি তো মনে হয় আগে সিপিএম পার্টিটাই করতেন। আর ওনার হাতেও মনে হয় একটা কি ট্যাটু আছে, আগে দেখি সেটা রিমুভ করা যায় কিনা, তারপর তো সিপিএম পার্টি। সুদীপ্তদা, কোথাও না কোথাও দেখা যাচ্ছে বিজেপির ভেতরে একটা অর্কেস্ট্রেটেড কালেকটিভ ভয়েস ফর্ম করছে সিপিআইএম পার্টিকে ব্যান করে দেওয়ার জন্য। প্রথমে শঙ্কু পান্ডা, তারপরে গতকাল শঙ্কর ঘোষ, গতকাল মানে আমার মনে হয় ১৩ই জুলাই গেল, শঙ্কর ঘোষ, এরা বলছে ব্যান করার কথা। আমি জিজ্ঞেস করতে চাই, কনস্টিটিউশনালি এটা পসিবল কিনা? আইনত তো আপনি উত্তর দিলেন, কনস্টিটিউশনালি কি এটা পসিবল কোনো একটা পার্টিকে এইভাবে ব্যান করে দেওয়া না, একটা স্টেটে? কখনোই পসিবল। আর এটা প্রথমত বিজেপি কেন, রাজ্য সরকার এটা করতেই পারে যে ক্ষমতাই। যদিও আপনি বললেন কোনো পার্টিকেই এরকম ভাবে ব্যান করা যায় না, রাজ্য সরকার কোনো পার্টিকে এভাবে, কোনো দলকে এভাবে ব্যান করা যায় না। কিন্তু আমরা যদি হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশনের কথা বলি যেখানে ব্যান করে দেওয়া হলো বা তাদেরকে হ্যারাস করা হলো, তাহলে কি সেখানে কোর্টে রিড্রেসাল পাবে? একদম অ্যাবসলিউটলি পাবে। এটা পুরোটাই আনকনস্টিটিউশনাল। তাই জন্যই তো এরা বলছে, কারণ জানে মাঠে ময়দানে বিজেপি সরকার আছে ক্ষমতায়, কিন্তু মাঠে ময়দানে তারা সিপিএম এর সঙ্গে পারছে না। তাই জন্য ছোটবেলায় কি হতো, ছোটবেলায় যখন বাচ্চারা খেলাধুলো করতো তখন দেখছে যে আমি অন্য যার ব্যাট আছে, বল আছে, অন্য একজন ভালো খেলছে তাকে আউট করতে পারছে না, বললো আমার ব্যাট বল, আমি তোর সঙ্গে খেলবো না। বিষয়টা এটাই, মাঠে ময়দানে সিপিএম এর সঙ্গে পারছে না, তাই চলো সিপিএম কে ব্যান করো বলে হিড়িক তোলা নয়। তার মানে হলো এই যারা এই বিজেপিরা সিপিএম একটা সিট পেয়েও সিপিএম কে এরা ভয় পায়। ব্যানিং, এক পক্ষে এই যে ওরা ব্যান করছে, ব্যান করে,
মানে সে শঙ্কু পান্ডাই হোক, শঙ্কর ঘোষই হোক বা অন্য কেউই হোক বিজেপি সরকারে, ব্যান করে দেবো মানে ওরা কি মিন করতে চাইছে, কি করতে দেখুন দেওয়া হবে না? শঙ্কুদেব পান্ডা কি বললো কি এসে যায় বলুন তো? যে রাজনীতির দল করতো তৃণমূল, সেই দলে অ্যারেস্ট হওয়ার ভয়, সারদার সঙ্গে উনি যুক্ত ছিলেন এই অভিযোগও আছে, তার ভয় উনি বিজেপি করছেন। ঠিক আছে, এইসব হুম। লোকেদের কোনো রাজনৈতিক চরিত্রই নেই, তারা কি রাজনীতি নিয়ে কি বললো না বললো এত ইম্পর্টেন্স দেওয়ারই কোনো দরকার নেই। এরা নো বডি ইন বেঙ্গল পলিটিক্স। আর এখন যা সময় এসছে, এই শঙ্কুদেব পান্ডা ফান্ডা এত লাফাচ্ছে কেন বলুন তো? হুম। তারা খবরের শিরোনামে থাকতে চাইছে। যারা যদি বলে সিপিএম কে ব্যান করব, কারণ তারা বুঝে গেছে বিজেপি করে তো তারা রাজ্যসভার টিকিট পাবে না, যারা তৃণমূল করেছে তারাই তো রাজ্যসভার টিকিট পাচ্ছে। তাই ভেসে থাকার জন্য তাদের এরকম ভুল ভাল প্রলাপ বলতে হবে। সুদীপ্তদা, বিজেপি বলছে গুন্ডা দমন আইন হচ্ছে টিএমসি গুন্ডাদেরকে কার্ভ করার জন্য, ডমিনেট করার জন্য, কিন্তু আপনি কি মনে করেন যে গুন্ডা দমন আইন অ্যাকচুয়ালি ওরা বানিয়েছে যাতে সিপিআইএম লিডার্স, যারা নাকি যে কোনো প্রোটেস্টের মধ্যে থাকে, মানে আপনি স্ট্রাইক থেকে চাক্কা জ্যাম থেকে বিক্ষোভ থেকে প্রোটেস্ট থেকে সবকিছুর মধ্যে সিপিএম রয়েছে, এবং ওরা জানে যে কালকের দিনে হয়তো সবচেয়ে বড় বিরোধী নেতা হবে লেফট, অ্যান্ড দ্য ফাইট উইল বি বিটুইন বিজেপি অ্যান্ড লেফট, সেটা ভেবেই কি গুন্ডা দমন বিল আইন আনা হলো? প্রথমত এই যে বলছি না তৃণমূলের গুন্ডাদের আটকানোর জন্য, তৃণমূলের গুন্ডারাই তো এখন বিজেপির এমপি, রাজ্যসভার এমপি হচ্ছে, তাই কি ওদের আটকাবে সেটা বলা আমি বলতে পারবো না। দ্বিতীয় কথা, দেখুন সিপিএম এর বিরুদ্ধে কি কে ব্যবস্থা নেবে, সিপিএম এটা ভয় পায় না। তারা মানুষের জন্য লড়াই করবে, 70-এর দশকেও করেছে, মিথ্যে কেসে জেল খেটেছে, তাই এটা ভয় পায় না। বিষয়টা হলো গুন্ডা দমন আইন বা যে নতুন আইনটা এসছে, সেই আইনটা কনস্টিটিউশনে, আজকের দিনে আমাদের যা কনস্টিটিউশনাল রাইটস আছে, যে ডেমোক্রেটিক সোসাইটিতে আমরা থাকি, সেখানে এই আইন থাকতে পারে না। ভাবতে পারেন আজকে আপনি এই মিডিয়ার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি ধরুন এমন কোনো খবর দেখাচ্ছেন যেটা সরকারের পক্ষে অস্বস্তি, আপনাকে ওই আইনে ধরে নেবে, ধরে নিয়ে 1 বছর রেখে দেবে, আপনি একজন উকিলের বেনিফিটও পাবেন না। যারা আজকে এটা নিয়ে লাফাচ্ছে তাদের ভুলে গেলে এটা হবে না। আজকে ধরুন এই আইনটা থেকে গেল, ক্ষমতা চিরস্থায়ী হয় না, এরাও একদিন বিরোধী হবে, তখন কিন্তু এই আইনটা এদের বিরুদ্ধেও কার্যকলাপ করা যায়। তাই এমন কিছু করা উচিত না যেটা বুমেরাং হয়ে ফিরে আসবে। আমরা একটা সভ্য সমাজে বাস করি, এমন আইন তৈরি করা উচিত না যেটা পরবর্তীকালে ফ্র্যাঙ্কেনস্টাইন হবে। এই আইনটা হলো টোটালি আনকনস্টিটিউশনাল, এবং একদিনের জন্য এই আইনটা, মানে সভ্য সমাজে কনস্টিটিউশন, আমাদের দেশ কনস্টিটিউশন মেনে চলে, 1 ঘন্টার জন্য কেন 1 মিনিটের জন্য এই আইনটা কনস্টিটিউশন মেনে করলে থাকা উচিত না। মানে আপনি বলছেন যে এই আইনটা এএসিপি, মানে এই আইনটা হওয়াই উচিত ছিল না। হওয়াই উচিত না। কারণ যেই গুলো বলছে গুন্ডা, আমাদের এখানে আগে আইপিসি ছিল, এখন বিএনএস, যথেষ্ট আইন আছে যে গুন্ডা দমন করার জন্য। তার হুম। মানে এই আইন আসার আগে এই গুন্ডা দের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হতো না, তারা শাস্তি পেত না। বিষয়টা হলো আইন আপনার যাই থাকতে পারে, যে শাস্তি দেবে পুলিশ, যারা তদন্ত করবে তারা যদি সৎ থাকে, কোনো দিনই কোনো ক্রাইম করে কেউ পার পাবে না। তারা অসৎ হলে পাবে, আপনি পৃথিবীর যে আইনই করুন না কেন। এই আইনটা হয়েছে হলো বিরোধীদের দমন করার জন্য, যারা সরকার বিরোধী কথা বলবে তাদের দমন করার জন্য। একটু যদি আগে ফিরিয়ে যান, কদিন আগের ঘটনা, এই আইন পাশ হওয়ার আগে আপনি দেখবেন সরকার থেকে একটা সার্কুলার দেওয়া হলো যে কোনো সরকারি কর্মচারী সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। তার মানে মুখটা প্রথমেই বন্ধ করা হচ্ছে, আমি সরকার, আমার বিরুদ্ধে কোনো কথা হবে না। মানে হিটলারিরা শুরু করে দিয়েছে, তারই একটা পদক্ষেপ হচ্ছে এই গুন্ডাদমন। সুদীপ্তদা, যদি ওরা কালকে সিপিআইএম কে বিভিন্ন ভাবে রেস্ট্রিক্ট করার চেষ্টা করে, ধরুন যেরকম এখানে জনসভা করতে পারবেন না, ওখানে এটা করতে পারবেন না, এখানে এটা করতে পারবেন না, মানে সেখানে সিপিআইএম এর কি স্ট্যান্ড? দেখুন তৃণমূলের এমন, তৃণমূল তাই করেছে। ব্যাপারটা হলো আগে প্রথম লাস্ট 15 বছর ধরেই এই বিজেপিরই সরকার চলছে। প্রথমে তৃণমূল চালাতো, এখন বিজেপি নিজে চালাচ্ছে। প্রথম থেকেই সিপিএম কে আটকানো হয়েছে, সিপিএম লড়াই করেছে, ভোটে গেছে, পারমিশন পেয়েছে, আন্দোলন করেছে, এবারও তাই করবে নতুন।
সুদীপ্তা, এই প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন, নেক্সট 6 মাস বা 1 বছরের মধ্যে আপনার কি মনে হয় কোন সিপিএম লিডার্স এই প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে আসবে? নতুন গুন্ডা দমন আইনের অনুযায়ী প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে আসলেও আসতে পারে। আমার তো মনে হচ্ছে আপনি যে ধরনের খবর দেখাচ্ছেন, সরকার অস্বস্তিতে পড়তে পারে, সবার আগে আপনিও হতে পারেন। বিশেষ ডিপেন্ড করছে কে সরকারকে বেশি অস্বস্তিতে ফেলছে, সেই যাবে। সেটা আপনি, আমি, যে কেউ হতে পারে।